পাঁচ 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 ফোড়ন। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। বাংলা সাহিত্যের কিছু খ্যাত ও অখ্যাতনামা লেখক লেখিকার গল্প দিয়ে সাজানো আমাদের এই পাঁচফোড়ন অডিও স্টোরি চ্যানেল। আমাদের আজকের গল্প শোভন সুন্দর দাস রচিত আলো আঁধারি। কলকাতার বাসিন্দা শোভনবাবু মূলত ভৌতিক ও হাসির গল্পই লেখেন। 2021 সালে দেশ পত্রিকায় ওনার লেখা অন্য পৃথিবী নামে একটি কল্পবিজ্ঞানের গল্প প্রকাশিত হয়েছে এবং 2022-এর অগস্ট মাসে আনন্দমেলা পত্রিকায় ছায়া গল্পটি প্রকাশিত হয়েছে। টিম পাঁচফোড়ন লেখক শোভন সুন্দর দাসকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানায় আমাদের এই প্রচেষ্টায় আমাদের পাশে থাকবার জন্য। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প আলো আঁধারি। এইসব জিনিস নিয়ে ঠাট্টা করতে নেই, এগুলো উড়িয়ে দেওয়ার বিষয় নয়। ওনারা যদি শুনে ফেলেন তো কুপিত হবেন, তারপর যে কি কাণ্ড বাঁধাবেন কেউ জানে না। রাম 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 রাম। কথাটা বলে জোড়হাত মাথায় ঠেকালেন নিতাই ঘোষ। যাকে উদ্দেশ্য করে বললেন সে অবশ্য এটাকে পাত্তা না দিয়ে হো হো করে হেসে উঠল। তারপর কোনো রকমে হাসি থামিয়ে বলল, সত্যি কাকু, মানুষ মঙ্গলে রকেট নামিয়ে দিল আর তোমরা এখনো এইসব আজগুবি জিনিসে বিশ্বাস করে বসে আছো। আরে এগুলো সবই গল্প, মনের ভুল। মানুষের মন হলো কল্পনা প্রবণ। সবকিছুকেই নিজের চেনা জিনিসের সঙ্গে কল্পনা করে নিয়ে মিল খুঁজে পাওয়াটা তার একটা স্বভাব। আরে লোকে মেঘের দিকে তাকিয়ে হাতি ঘোড়া খুঁজে বার করে, দেখনি? আরে সেরকমই ব্যাপার। রাত্রিবেলায় আলো আঁধারিতে কি দেখতে কি দেখে সেটাকেই ভূত বলে মেনে নেওয়া। এই বক্তার কাছ থেকে ভূতের ব্যাপারে এরকম বক্তব্য আশা করাটা অস্বাভাবিক কিছু নয়। কারণ সৌভিক ধর হল মহাকাশ বিজ্ঞানের ছাত্র, দিল্লিতে থেকে পড়াশোনা করছে। তাই সে যে ভূতের গল্পকে বিজ্ঞানের কষ্টি পাথরে যাচাই করে বাজে বলে উড়িয়ে দেবে, এতে অবাক হওয়ার কিছু নেই। কিন্তু নিতাইবাবু, তিনি গ্রামের সাধারণ 10 পাস লোক। দিনের বেলা চাষবাসের কাজ করেন, মানে নিজে করেন না, লোকে করে, উনি তদারকি করেন। আর সন্ধেবেলায় বাড়ি বসে টিভিতে ভক্তিমূলক সিরিয়াল দেখেন ও গল্পের বই পড়েন। বেশিরভাগই যদিও ভূতের গল্প, তাই স্বাভাবিকভাবেই তিনি ঘোর ভূত বিশ্বাসী। নিতাইবাবু একটু রেগে গিয়ে বললেন, জ্যাঠামি করিসনি। ওই আমবাগানে কত লোক রাত্রিবেলা ভূত দেখেছে তা জানিস? সাত করে কি আর লোকে সন্ধ্যার পর ওখানে ঢোকে না? এত বড় বাগান, কিন্তু কোথাও একটা পাহারা দেখেছিস? দেখিসনি, কারণ কেউ থাকতে চায় না। এক রাত থেকেই চম্পট দেয়, এমনকি নিজেদের মালপত্র পর্যন্ত পরের দিন দুপুরবেলায় এসে ফেরত নিয়ে যায়। তাহলে এতগুলো লোক কি আলো আঁধারিতে ধাঁধা দেখে পালায়? সে আমি কি করে বলবো? আমি বলছিলাম যে সেটা হলে আশ্চর্যের কিছু নেই। আরে ভূত বলে কিছুই নেই গো কাকু, আর সেটা আমি না প্রমাণ করে দিতে পারি। আমি আজই রাত্রিবেলা 12টার পর ওই বাগানে যেতে পারি আর গিয়ে দেখিয়ে দিতে পারি যে সবই হলো তোমাদের ওই মনের ভুল। হেসে বলল সৌভিক। খবরদার! একটা চিৎকার করে উঠলেন নিতাইবাবু। তারপর থমথমে গলায় বললেন, ওই ভুলটা ভুলেও করিসনি। কিছু হয়ে গেলে তোর বাবাকে মুখ দেখাতে পারবো না, আর সে যদি জানতে পারে যে তুই আমার কথায় নিচে এই কাণ্ড করেছিস, তাহলে স্কুল জীবনের বন্ধুত্বটারও 12টা বাজবে। উত্তরে সৌভিক কিছু বলল না, কেবল মুখে একটা রহস্যময় হাসি ঝুলিয়ে চেয়ার থেকে উঠে পড়ল। সে বেরিয়ে যাবার মুহূর্তে
নিতাইবাবু আরেকবার নিষেধ করে দিলেন, কিন্তু সেটাকে আমল দিল কিনা বোঝা গেল না। রাত্রিবেলা খেয়ে দিয়ে একটা ভূতের বই নিয়ে নিতাইবাবু বিছানায় বসলেন। ইচ্ছা সেটা পড়তে পড়তেই ঘুমিয়ে পড়বেন, যেরকম বরাবর পড়েন আর কি। কিন্তু আজ যেন তো হবার নয়। বইটা চোখের সামনে ধরে আছেন বটে, তবে কিছুতেই মন দিতে পারছেন না। আসলে একটা দুশ্চিন্তা আজকে যেন তাকে পেয়ে বসেছে। না, নিজের জন্য নয়, সৌভিকের জন্য। ছেলেটাকে তিনি সেই ছোটবেলা থেকে চেনেন। ওরকম জেদি আর একগুয়ে ছেলে আর দুটি দেখেননি। যেটা বারণ করা হয় সেটাই করার জন্য তার হাত পা যেন নিষ্পিস করে। বাবার মায়ের বারণ কিছুই সে আজ অবধি পরোয়া করেনি, আর বড় হয়ে সেটা আরও বেড়েছে। অবশ্য তার এই বেপরোয়া অনুসন্ধিৎসার জন্যই হয়তো নিতাইবাবু তাকে ভালোবাসেন। তার নিজের কোনো ছেলেপুলে নেই। বিয়ের 1 বছরের মধ্যে স্ত্রী মারা যাবার পর আর বিয়েও করেননি, একলাই থাকেন। সেই জন্যই বোধহয় তার স্নেহ ভালোবাসা সবটাই এই বন্ধুপুত্রের উপর ঢেলে দিয়েছেন। একবার ঘড়ির দিকে তাকালেন নিতাইবাবু। 11:25। শহরে এটাকে সন্ধে মনে হলেও এই গণ্ডগ্রামে সেটাই প্রায় নিশুতি রাত। একবার ফোন করে দেখবেন কি? দেখাই যাক। সৌভিক যদি নৈশ অভিযানের প্রস্তুতি নিতে থাকে তাহলে এখন তার ঘুমানোর কথা নয়। টেলিফোনটা করলেন নিতাইবাবু। কিন্তু ও প্রান্ত থেকে কেউ তুলল না। রিং বেজে বেজে তারপর ফোনটা কেটে গেল। কি ব্যাপার হলো? সৌভিক ফোনটা ধরল না কেন? ঘুমিয়ে পড়েছে? নাকি নিতাইবাবু আবার তার কাজে বাধা দিতে পারেন ভেবে ইচ্ছা করে এড়িয়ে গেল? সেটাই যদি হয়ে থাকে তাহলে আজ আর সে ফোন ধরবে না। একবার শেখরকে ফোন করলে কেমন হয়? শেখর তার বন্ধু, সৌভিকের বাবা, তাই তাকে ফোন করে জিজ্ঞাসা করাই যায় যে সৌভিক কোথায়, তাকে যেন আজ রাতে কিছুতেই বাইরে বেরোতে না দেওয়া হয়। কিন্তু শেখর যদি পাল্টা প্রশ্ন করে বসে, তখন কি উত্তর দেবেন তিনি? তিনি তাকে ভূতের গল্প শুনিয়েছেন বলে ভয় পাচ্ছেন, সেটা বলতে কিরকম বাধো বাধো ঠেকল নিতাইবাবুর। তাছাড়া শেখর তার মতো এতটা ভূত বিশ্বাসী নয়। শুনলে হয়তো হেসেই উড়িয়ে দেবে। তার নিজের ভয় নিয়ে 2-1টা ঠাট্টা করে ফেলাটাও অস্বাভাবিক নয়। অনেক ভেবে নিতাইবাবু আর ফোনটা করলেন না। কি দরকার? হাজার হোক পরের ছেলে, তাকে নিয়ে বেশি মাথা ঘামাতে যাওয়ার দরকার কি? কিন্তু সেটা বেশিক্ষণ স্থায়ী হলো না। আসলে অন্য কোনো জায়গা হলে হয়তো তিনি এতটা চিন্তা করতেন না, কিন্তু যে জায়গাটাকে নিয়ে এই ঘটনা, সেটার দুর্নাম প্রচুর। কয়েক বছর আগেও অবশ্য এরকম ছিল না। গ্রামের 8-5টা আমবাগানের সঙ্গে এটার তফাৎ করা যেত না। কিন্তু সব কিছু পাল্টে যায় বছর 6 আগে। হরেন মিস্ত্রির বউ ওই বাগানে গলায় দড়ি দেওয়ার পর থেকে। সেই ঘটনাটা এটাকে অন্য সব বাগানের থেকে আলাদা করে দেয়। এরপর আরও 2জন ওখানে একইভাবে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। পর এতগুলো অপমৃত্যু যেখানে ঘটে, সেই জায়গাকে আর সাধারণের পর্যায়ে ফেলা যায় কি করে? দুশ্চিন্তাটা তাই কিছুতেই তার মাথা থেকে গেল না। বেশ কিছুক্ষণ এপাশ ওপাশ করে তিনি বিছানা থেকে উঠে বসলেন। না, কিছু একটা করতেই হবে। এইভাবে বসে থেকে ছেলেটাকে বিপদের মুখে ঠেলে দেওয়াটা একেবারেই ঠিক হবে না। বিছানা থেকে উঠে তিনি আলনা থেকে একটা শাল গায়ে চাপিয়ে নিলেন। যদিও সবে লক্ষ্মী পুজো গেছে, কিন্তু বাতাসে একটা হালকা শীতের কামড় আছে। তাই এই রাত্রিবেলা বেশিক্ষণ খোলা আকাশের নিচে থাকলে ঠান্ডা লেগে যাবে। রাস্তায় বেরিয়ে
তিনি প্রথমে ঠিক করতে পারলেন না কোথায় যাবেন। ঘড়ি বলছে এখন বাজে 11:45। একবার সৌভিকের বাড়ি ঘুরে যাবেন। মানে সৌভিক নিশ্চয়ই 12টার আগে ঘর থেকে বেরোবে না, তাই আগেভাগে গিয়ে যদি তাকে আটকানো যায়। কিন্তু তারপরেই তার মনে হলো যে এমনও তো হতে পারে যে সৌভিক আগেই বেরিয়ে গেছে। সেক্ষেত্রে তার বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে লাভ কিছু হবে না, তার থেকে বরঞ্চ আম বাগানে ঢোকার রাস্তাটা আগলে দাঁড়াবেন। যদি সৌভিক সেখানে আগেই ঢুকে থাকে তাহলে আলো দেখতে পাবেন নিশ্চয়ই, আর যদি ঢুকে না থাকে তাহলে তো মিটেই গেল, ধরে একেবারে বাড়ি পৌঁছে দিয়ে আসবেন। এই ভেবে তিনি আমবাগানের দিকে পা বাড়ালেন। সবে পূর্ণিমা গেছে, তাই আকাশে বিশাল চাঁদটা যে আলো ছড়াচ্ছে তাতে রাস্তাঘাট বেশ পরিষ্কার দেখা যাচ্ছে। আলাদা করে আলোর দরকার হচ্ছে না। তবে শুধু চাঁদের আলোর উপর ভরসা করেই নিতাইবাবু রাস্তায় বেরোননি, সঙ্গে 5 ব্যাটারির টর্চ আছে। চাঁদের আলোয় রাস্তাঘাট পরিষ্কার দেখা গেলেও বাগানের ভেতরে গাছপালার ভিড়ে যে আলো আঁধারি সৃষ্টি হয় তা দূর করা চাঁদের আলোর সাধ্যের বাইরে। সেখানে ভরসা এই টর্চ। প্রায় 10 মিনিট হাঁটার পর তিনি বাগানের মুখের কাছে এসে দাঁড়ালেন। রাস্তাটা এখানে শেষ হয়ে বাগানের ভিতরে মিলিয়ে গেছে। হাতঘড়িতে সময়টা একবার দেখে নিলেন নিতাইবাবু। 12টা বাজতে এখনো 5 মিনিট বাকি। নিতাইবাবু দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলেন। প্রায় 15 মিনিট কেটে গেল, কিন্তু সৌভিকের পাত্তা নেই। নিতাইবাবু এবার একটু উসখুস করতে লাগলেন। আরেকবার ফোন করলেন। এবারও কোনো উত্তর এলো না। তাহলে কি একবার সৌভিকের বাড়ি গিয়েই দেখবেন? ছেলেটা হয়তো বাড়ি থেকে এখনো বেরোয়নি। এই ভেবে নিতাইবাবু সামনে পা বাড়াতে গিয়েও চমকে দাঁড়িয়ে পড়লেন, কারণ একটা শব্দ। সেটা এসেছে পেছন দিকের আম বাগানটা থেকে। নিতাইবাবু ধন্দে পড়লেন। শব্দটা শুনেছেন বটে, কিন্তু সেটা কার বা কিসের সেটা বুঝতে পারেননি। কারোর আর্তনাদ নাকি কোনো জানোয়ারের চিৎকার সেটা সম্বন্ধে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি, কারণ বেশিক্ষণ স্থায়ী হয়নি শব্দটা। একবার হয়েই মুহূর্তের মধ্যে থেমে গেছে। তবে সেটা যে বাগানের ভেতর থেকেই এসেছে সে ব্যাপারে তিনি 16 আনা নিশ্চিত। কিছুক্ষণ অন্ধকার বাগানটার দিকে তাকিয়ে রইলেন নিতাইবাবু। শব্দটা আবার হলো। না, ভুল নয়, কারো আর্তনাদেরই মতো শোনালো যেন, তবে খুব ক্ষীণ, যেন বেশ দূর থেকে আসছে। সেটা হওয়া অসম্ভব নয়, কারণ বাগানটা আয়তনে মোটেও কম নয়, প্রায় 20 বিঘা জমির উপর। তাই তার মাঝখানে দাঁড়িয়ে কেউ আর্তনাদ করলে সেটা বাইরে থেকে অনেক আস্তেই শোনাবে। কার আর্তনাদ ভাবতে গিয়েই হঠাৎ একটা সম্ভাবনার কথা নিতাইবাবুর মাথায় এলো, এবং সেটা ভেবে এই শীতের মধ্যেও তার ঘাম দিতে লাগলো। আর্তনাদটা সৌভিকের নয় তো? হয়তো নিতাইবাবুর আসতে দেরি হয়েছে, হয়তো সৌভিক তার এসে পৌঁছানোর আগেই বাগানে ঢুকে গেছে। নিতাইবাবু আর ভাবতে পারলেন না। ব্যাপারটা একবার না গিয়ে দেখলেই নয়। ছেলেটা বাগানে ঢুকে থাকলে তার যাতে কোনো বিপদ না হয় সেটা দেখাই এখন নিতাইবাবুর কর্তব্য। এই ভেবে তিনি ধীর পায়ে বাগানের ভিতরে প্রবেশ করলেন। ভেতরে ঢুকে প্রথমে তিনি কিছুই দেখতে পেলেন না। চাঁদের আলোয় বাইরেটা দৃশ্যমান হলেও ভেতরে এই বড় বড় গাছের জন্য তার কণা মাত্র প্রবেশ করতে পারছে। চারিদিকে একটা নিকষ কালো অন্ধকারে মোড়া। নিতাইবাবু টর্চটা জ্বালালেন। এইবার অন্তত পথ চলা যায়। তিনি চারিদিকে টর্চের আলো ঘোরাতে ঘোরাতে এগোতে লাগলেন, তবে বেশি জোরে পারলেন না।
কোন দিক থেকে যে শব্দটা এসেছিল সেটা জানতে না পারলে এই নিশুতি রাতে এরকম একটা ভুতুড়ে আমবাগান চষে ফেলাটা সহজ কাজ নয়। সাপের ভয় নেই ঠিকই, কিন্তু ভূতের ভয়টা দস্তুর মতো আছে। ওই আত্মহত্যার ঘটনার পর থেকে তিনি এই বাগানে আর ঢোকেননি। আগে স্টেশনে যাওয়ার শর্টকাট নিতে এটা ব্যবহার করলেও ওই ঘটনার পর থেকে আর করেননি, ঘুরেই যেতেন। নিতাইবাবু থেমে গেলেন। করে আবার সেই চিৎকারটা ভেসে এলো। বেশ কাছ থেকেই যেন হলো শব্দটা। নিতাইবাবু চমকে উঠে সেই দিকে আলো ফেললেন। সামনে একটা ঝোপের মতো আছে। চিৎকারটা মনে হলো তার পিছন দিক থেকেই এলো। তিনি তাড়াতাড়ি সব ভয় বিসর্জন দিয়ে ঝোপটার দিকে এগিয়ে গেলেন এবং যা দেখলেন তাতে তার বুকের রক্ত জল হয়ে গেল। দেখলেন ঝোপের পেছনে একটা আম গাছের ডাল থেকে একটা দেহ ঝুলছে। দেহটার মুখ অন্যদিকে ঘোরানো থাকলেও তার পরনের পোশাকটা তার চেনা। এটা পরেই সবিক সন্ধেবেলা তার বাড়ি এসেছিল। নিতাইবাবু আর ভাবতে পারলেন না, যদিও এখনো বাঁচানো যায়, এইভাবে তাড়াতাড়ি দৌড়ে গিয়ে দেহটির পা চেপে ধরলেন। কিন্তু হায়, সব শেষ। কোনো প্রাণের চিহ্ন নেই সেই দেহে। পা দুটো একেবারে শক্ত। নিতাইবাবু আর দাঁড়িয়ে থাকতে পারলেন না, হাঁটু মুড়ে বসে পড়লেন। অনুশোচনা আর দুঃখে তার মন গেল ভেঙে। চোখ থেকে জলের ধারা নেমে এলো। এ তিনি কি করলেন? ছেলেটাকে কেন শোনাতে গেলেন এই অভিশপ্ত বাগানের গল্প? না শোনালে সবিক আজ বেঁচে থাকত। একটা তরতাজা প্রাণ অকালে ঝরে গেল শুধু তার জন্য। তিনি এই মৃত্যুর জন্য দায়ী। এখন তিনি শেখরকে কি মুখ দেখাবেন? কি করে বলবেন যে তার একমাত্র সন্তান আজ আর বেঁচে নেই? হঠাৎ কে যেন তার পাশ থেকে ফিসফিস করে বলে উঠল, কি আর করবে, তোমার জন্যই তো হয়েছে, তুমি দোষী। এই মুখ আর কাউকে দেখিও না। তিনি নিজের মনেই চমকে উঠলেন। এই কণ্ঠস্বরটি তার চেনা, প্রতিদিনই শোনেন। এ তার নিজের কণ্ঠেশ্বর। তিনি বললেন, কিন্তু কিন্তু আমি তো চাইনি। আমি তো সেটা বলে এখন আর লাভ কি? অন্য কেউ না জানলেও তুমি নিজেও তো জানো এটা তোমার জন্যই ঘটেছে। তা ঠিক, আমার জন্যই ঘটেছে। একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বিড়বিড় করে বলে উঠলেন নিতাইবাবু, তাহলে আর সময় নষ্ট করো কেন? এই দেখো, তোমার জন্য তৈরি আছে। এই অনুশোচনা, এই দুঃখ, এই পাপবোধ সব কিছু থেকে মুক্তির সবচেয়ে সহজ উপায় কি? নিতাইবাবু মুখ তুলে তাকালেন এবং দেখে আশ্চর্য হয়ে গেলেন। সৌভিকের ঝুলন্ত দেহের পাশেই গাছ থেকে আরেকটি দড়ি ঝুলছে। এটা কখন এলো? এটা তো তিনি প্রথমবার খেয়াল করেননি। দেখো কি ব্যবস্থা করেছি, দেখো। প্রথমে একটু অসুবিধা হবে, কিন্তু তারপর এই পাপের জ্বালা থেকে মুক্তি। নিতাইবাবু বুঝতে পারলেন না, তিনি কি নিজের মনের মধ্যে নিজের সঙ্গেই কথা বলে চলেছেন? কিন্তু এই কণ্ঠস্বর তো মনে হচ্ছে বাইরে থেকে তার কানে কেউ বলছে। প্রাথমিক বিহলতা কাটিয়ে ধীরে ধীরে তার মাথা আবার সক্রিয় হয়ে উঠতে শুরু করল। তিনি কাঁপা কাঁপা হাতে টর্চটা সৌভিকের উপরে আবার ফেললেন। এটা সত্যি সৌভিক তো? চোখের কোনো ধাঁধা নয় তো? মুখটা তো দেখা হয়নি। তিনি উঠে মুখটা দেখবার জন্য সেই ঝুলন্ত দেহের উপরে আলো ফেললেন। উফ, কি বিভৎস! চোখ দুটো ঠিকরে বেরিয়ে এসেছে। তার দিকেই যেন তাকিয়ে আছে। চিপটা প্রায় বুক অব্দি বেরিয়ে ঝুলছে। নিতাইবাবু আর তাকিয়ে থাকতে পারলেন না।
চোখ বুঝলেন। হাসি খুশি যে ছেলেটাকে তিনি একটু আগেও দেখেছিলেন, যাকে ছোটবেলা থেকে চিনতেন, তার সঙ্গে এই মুখের আর কোনো মিলিপ্রায় অবশিষ্ট নেই। ঠিক সেই মুহূর্তে তার কানের কাছে তার নিজের কণ্ঠস্বর ফিসফিস করে উঠল, এত দেরি করছো কেন? সময় বয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করো। এসো 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 এসো, ভয় নেই, বেশি কষ্ট হবে না, এসো। অনুশোচনাটা কেটে গিয়ে নিতাইবাবুর এবার ভয় করতে লাগল। তিনি বেশ বুঝতে পারলেন যে বা যারা সৌভিকের এই দশা করেছে তারাই এখন তার পেছনে পড়েছে। উদ্দেশ্য যে তাকেও এখানে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া। সেটা বুঝতে নিতাইবাবুর আর অসুবিধা হলো না। তিনি কয়েক পা পিছিয়ে এলেন, মুখে বললেন, আগে আগে ছেলেটার বাড়িতে খবর দিই, তারপর না হয়। খবর তো এমনিতেই সবাই পেয়ে যাবে, তোমার দেওয়ার দরকার কি? কোন মুখে দেবে খবর? পারবে পারবে বলতে ওর বাবাকে? তাও আমার জন্য যখন হয়েছে তখন আমাকেই তো এই দায়ভার নিয়ে খবরটা দিতে হবে। আরও কয়েক পা পেছলেন নিতাইবাবু। তিনি বুঝতে পারছেন এই কণ্ঠস্বর যে এতক্ষণ ধরে কথা বলে চলেছে, যে তাকে আত্মহত্যা করার জন্য উৎসাহ দিচ্ছে, সে তার অন্তরাত্মা নয়, এমনকি সে কোনো রক্তমাংসের জীবই নয়। সে আসলে, ভাবতেই নিতাইবাবুর বুকের রক্ত যেন জমে পাথর হয়ে গেল। যেভাবেই হোক এদের হাত থেকে তাকে পালাতেই হবে। তিনি পিছন ফিরে কাঁপা কাঁপা পায়ে হাঁটতে লাগলেন। কয়েক পা যেতেই শুনতে পেলেন সৌভিকের গলা, যেন অনেক কষ্টে সে বলছে, কাকু কাকু, আমার খুব কষ্ট হচ্ছে কাকু। কাকু, আমাকে এইভাবে একলা ফেলে যেও না কাকু। কাকু। নিতাইবাবু দু চোখ আবার জলে ভিজে উঠল, কিন্তু তিনি কোনো উত্তর দিলেন না। হাঁটার গতি বাড়িয়ে দিলেন। সেই কণ্ঠস্বর এখনো তারই সঙ্গে আছে, তার কানের কাছে অবিরত কথা বলে চলেছে। তবে সে কথা আর অনুরোধ উপরোধের পর্যায়ে নেই। প্রতিটা কথা আক্রোশের সঙ্গে চিবিয়ে চিবিয়ে আসছে। পালাবে কোথায়? আজ তোমাকে মরতেই হবে, এখান থেকে তোমাকে যেতে দেব না। নিতাইবাবু এবার দৌড়তে শুরু করলেন। যত তাড়াতাড়ি সম্ভব এই বাগান থেকে বেরোতেই হবে। দৌড়নোর ফলে চারপাশ অত ভালো করে ঠাহর করা যাচ্ছে না, কিন্তু এটুকুনি বোঝা যাচ্ছে যে চারপাশের কোনো গাছই এখন খালি নেই। প্রত্যেকটাতেই যেন দড়ি ঝুলছে। সঙ্গে পেছন থেকে ভেসে আসছে সমবেত হাড় হিম করা চিৎকার, যেও না, যেও না, ফিরে এসো, ফিরে এসো। নিতাইবাবু কোনো রকমে হাঁপাতে হাঁপাতে বাগান থেকে বেরিয়ে রাস্তায় পড়লেন, আর পড়তেই জ্ঞান হারালেন। যখন নিতাইবাবুর জ্ঞান ফিরল তখন ভোর হয়ে গেছে। হালকা অন্ধকারের চাদরে চারিদিক তখনও ঢাকা। তবে পাখির ডাকের সঙ্গে তাল মিলিয়ে সূর্যদেব নতুন দিনের শুরুর প্রস্তুতি নিয়ে ফেলেছেন। পূব দিকে লালের ছোপ পড়তে শুরু করেছে। নিতাইবাবু কোনো রকমে উঠে দাঁড়ালেন। গায়ে যেন জোর নেই। একটা ক্লান্তি গ্রাস করেছে শরীরকে। কাল রাতের বিভীষিকা তখনও মনের মধ্যে প্রচণ্ডভাবে বিদ্যমান। তবে খবরটা তো দিতেই হবে। তিনি অনেক কষ্টে ধীর পায়ে সৌভিকের বাড়ির উদ্দেশ্যে চললেন। যখন সেখানে গিয়ে পৌঁছালেন তখনও মাঝে মাঝে কাকচুরিয়ের ডাক ছাড়া চারিদিক নিস্তব্ধ। তিনি দরজায় জোরে জোরে কড়া নাড়তে লাগলেন। কিছুক্ষণ পরে দরজা খুলে গেল। সামনে শেখরবাবু সদ্য ঘুম ভাঙা এক মুখ বিরক্তি নিয়ে দাঁড়িয়ে। তিনি নিতাইবাবুকে দেখে অবাক হয়ে গেলেন। বললেন, কি রে, এই সাত সকালে? কি ব্যাপার, সব ঠিক আছে তো? নিতাইবাবু প্রথমে কোনো কথা বলতে পারলেন না। অনেক কষ্টে চোখের জল চেপে বললেন,
সৌভিক, শেখরবাবু ভারী আশ্চর্য হলেন। বললেন, তুই আগে ভেতরে এসে বস, তারপর বল। নিতাইবাবু ভেতরে ঢুকে বসলেন। কি করে দুঃসংবাদটা দেবেন সেটাই ভেবে উঠতে পারলেন না। শেখরবাবু অবশ্য তাকে বসিয়ে ভেতরে ঢুকে গেছিলেন। কিছুক্ষণ পরে ফিরে এলেন। পেছনে চোখ কচলাতে কচলাতে সৌভিক। নিতাইবাবু নিজের চোখে বিশ্বাসই করতে পারলেন না। কাঁপা কাঁপা গলায় কোনো রকমে বললেন, তুই? সৌভিক এই প্রশ্নে প্রথমে অবাক হয়ে গেল, তারপর মুখে হাসি এনে বলল, হ্যাঁ, কেন বলো তো, কি হয়েছে? তুই কাল আমবাগানে যাসনি? না তো, যাব ভেবেছিলাম, কিন্তু বাড়ি এসে দেখি মায়ের শরীরটা একটু খারাপ করেছে, তাই আর বেরোয়নি। তারপর অবাক চোখে ভুরুটা একটু কুঁচকে জিজ্ঞাসা করল, কিন্তু কি ব্যাপার বলো তো কাকু? নিতাইবাবু চুপ করে বসে রইলেন, কোনো উত্তর দিতে পারলেন না। এতক্ষণ শুনছিলেন শোভন সুন্দর দাস রচিত আলো আঁধারি। গল্প পাঠ ও অন্যান্য চরিত্রে কৌশিক গাঙ্গুলি, সৌভিকের চরিত্রে শারণ্য সান্যাল, পর্ব পরিচালনা ও নির্দেশনা, সাউন্ড রেকর্ডিং, মিক্সিং ও স্পেশাল এফেক্ট কৌশিক গাঙ্গুলি, পোস্টার ডিজাইন কৌশিক গাঙ্গুলি। এমন নতুন নতুন গল্প আরও পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আর আমাদের গল্প ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না প্লিজ। পাঁচ ফোড়ন।